1971 সালে যে বাংলাদেশ হলো, যে নতুন সরকারের জয়যাত্রা শুরু হলো, সেটা কি এখন ওইখান থেকেও কঠিন ছিল এই সরকারের জন্য? 1971 সালে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশন ছিল না, তার মানে শূন্য থেকে শুরু করতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন এমন একটা নির্বাচনী ব্যবস্থা আপনারা 15 বছরে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যেখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই। বাংলাদেশ দলে নির্বাচনের আগে যারা যেগুলো হয়েছিল সেগুলো সব অবৈধ নির্বাচন হয়েছে। শেখ হাসিনার ওই 3 আমলের আগে যে নির্বাচন হয়েছিল সেগুলো কোন আইনে হয়েছিল? শেখ হাসিনার 4 আমলের সরকারের শেখ হাসিনার 4 আমলের নির্বাচন বিতর্কিত নির্বাচন, এগুলি কোনো নির্বাচন নয়। এর বাহিরেরও বহু নির্বাচন নিয়ে দেশে প্রশ্ন আছে। তারা আগের নির্বাচনগুলো তাহলে কিছু ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না। এই দেশের প্রতিষ্ঠান দাঁড়ায়নি। এটা তো ডক্টর ইউনূস শুধু এই নির্বাচন কমিশন বানাচ্ছে, এটা আপনার কিছু ছিল না। আপনার পার্সোনাল আগ্রহের জায়গা থেকে বা পার্সোনাল আপনার কোনো ক্ষোভ থাকতে পারে, সেখান থেকে আপনি বলতে পারেন। এটা জেনারেল কমেন্ট নয়। একটা সুন্দর রাষ্ট্রকে জর্জরিত করে দিচ্ছে, একটা গার্বেজ বানিয়ে দিয়েছে, আর সেই গার্বেজের মধ্যে থাকি আবার বলতে আমি আপনার স্টেটমেন্টকে যদি ভাই ডিকোড করি, একটা সুন্দর রাষ্ট্র যেটি শেখ হাসিনার হাতে ছিল সেটি জর্জরিত করে দিচ্ছে প্রফেসর ইউনূস, এই তো দাঁড়ায়। সুতরাং এই কথাটা আরেকটা স্টেপ এগিয়ে আপনি ওটা বলতে পারেন যে আপনার শেখ হাসিনাকে ফেরত চান, আপনি আরেকটা স্টেপ এগিয়ে শেখ হাসিনাকে ফেরত চান, নো 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 নো, এটা আপনি বলতেই পারেন। দেশটা গার্বেজ যদি না হয় তাহলে এই দেশের মানুষ কেন রুখে দাঁড়িয়েছে? রুখে দাঁড়িয়েছে, ভোট দিতে পারে নাই, আর এখন হয়েছে যে ভোট দিও না, তাই দাঁড়িয়েছে না। কথা বলছে ভোটের জন্য রাজনীতি, ভোটের জন্য নয় শুধু। আর এখন ভোট কিভাবে শুধু যদি ভোটের জন্য হতো তাহলে রিয়াগত মারা যেত না, 132টা শিশু মারা যেত না, সে তার ভোটাধিকার নেই তো। সুতরাং ভোটের কথা বলে শুধুমাত্র আপনি পুরো সিস্টেমটাকে শেখ হাসিনার আর শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা যে পদ্ধতি ছিল উন্নয়নের গণতন্ত্র, সেটাকেই প্রতিনিধিত্ব করছে ভাই। জি, সেই পদ্ধতির সংস্কারের যে প্রসঙ্গ আবহাওয়া রাজ্জাকি ভাই। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা বিষয় আসলে দেখলাম যে 111, এই যে আনিস আলমগীর ভাই বলছে 111-এর সরকার দেখিয়ে গেছে দৃশ্যমান অনেক কিছু, আর এই সরকার ব্যর্থ। এই সরকার বাংলাদেশ জন্মের পরে এরম সরকার আর আসে নাই, কারণ এর অর্ধেক হইল পতিত সরকারের রাষ্ট্রপতি আর অর্ধেক হইল এন্টি আওয়ামী লীগ, প্যারালাল বৈশা আছে। খতিব পলাতক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক, বিচারকরা পলাতক, পুলিশ 1/3 আসছে, বাকি কিছু পলাতক, কিছু বাসায় ঘুমাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই সিচুয়েশন বাংলাদেশেই প্রথম। এইবার আসি, খুব সিম্পল। 2 জন অরাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে, একজন এটা যাওয়ার আগে এটা একটা বলুন, যে পরিস্থিতির কথা বললেন সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, কে কোথায় ঘুমাচ্ছে, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না, সেটা বললেন। এই পরিস্থিতি কি নির্বাচন না হওয়ার কোনো উদাহরণ কিনা বা বাস্তব? আমি না হওয়ার উদাহরণ কথা বলছি না, যে কথাটা বলছেন ভাই যে 111 আমরা অনেক কিছু দেখছি, এখন দেখছি না, সেই জায়গাটায়। আচ্ছা বলুন। আমি বলছি ফখরুদ্দিন সাহেব উনি একজন অরাজনৈতিক ব্যক্তি, প্রফেসর ইউনূস উনি একজন অরাজনৈতিক ব্যক্তি। এই 2 জন ব্যক্তির সাথে যদি আমি কম্পেয়ার করি, ন্যাচারালি আমি বলবো প্রফেসর ইউনূস ইজ কোয়ালিফাইড। আমার কথা বলছি। এখন ফখরুদ্দিন সাহেব যখন টেক ওভার করলেন, উনি 2 বছর ছিলেন, ওনার পাশে কিন্তু একজন আর্মি চিফ ছিলেন, মইনুল আহমেদ। আবার এখন যে ইউনূস সাহেব আছেন, তার পাশে একজন আর্মি চিফ আছেন, এবং উনি বলছেন নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবেন। তো 111-এর ফখরুদ্দিনের পাশে যে জেনারেল সাহেব ছিলেন তখন মাটি কাঁপতো, আর এখন যে ইউনূস সাহেবের পাশে যে আর্মি চিফ আছেন, আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, মাটি কেন কাঁপে না? আর মাটি যদি না কাঁপে তাহলে আমি বুঝতেছি সরকারের কাজ কি মাটি কাঁপানো? সরকারের কাজ না তো, সাথে একজন জেনারেল আছে, ওখানে একজন জেনারেল ছিলেন। অর্থাৎ ইউনূস সাহেব যদি ব্যর্থ হন আজকে প্রশাসনিক কাজে, একজন ব্যর্থ নয়, 2 জন ব্যর্থ। তাহলে কাপাকাপি হলে ভোট দিবেন কিভাবে? এইবার আসেন, ভোট যে বিষয়টা আমি বলতেছি, ভোট আপনি দিবেন কিভাবে? আপনি আমাকে বলেন যে আমরা যে আন্দোলনটা করা হয়েছে 16 বছর ধরে, টার্নিং পয়েন্ট হলো ছাত্ররা। সেখানে কিন্তু একটা জিনিস কি, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত কিন্তু আজকের সবচেয়ে বড় দল বা রাজনীতির বড় ভাই, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত বর্তমানের মেজো ভাই জামাত সাহেবরা, তারপরে ছোট ভাই যারা আছে এনসিপির, 3 ভাই কিন্তু নির্যাতিত। এখন ডিপ্লোমেসির ভাষায় বলে শত্রুর শত্রু আমার বন্ধু। তাহলে এনসিপি, জামাত এবং বিএনপি 3 দল একসাথে আন্দোলন করছে, কথার কথা বলছি, তাহলে এদের কমন শত্রু হওয়ার কথা আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগ এখন এনসিপির বিরোধী, আবার
বড় দল বড় ভাই বলতেছে এরা নাবালক ইত্যাদি ইত্যাদি, আবার ওই যে জামাতকে সাথে থেকে ছেড়ে দিলাম। শুরুর আলোচনায় বলছিলেন যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই। না, আমি ওইটাই বলছি। জি। তো তাহলে যেখানে আমার একত্রিত হওয়ার কথা যেসব কমন শত্রুর বিরুদ্ধে, সেখানে তো আমরা ইউনাইটেড নাই। তাহলে আপনি এই যে কমন শত্রুর বিরুদ্ধে আমরা ইউনাইটেড না থাকার মানেই হচ্ছে ওই ওই ওকে ওকে আপনার আপার হ্যান্ড দেওয়ার লক্ষণ। এই কারণে বললাম আমি যে কালকে যদি কোনো কারণে নির্বাচন হয়, আমি বলছি নির্বাচন তো হবে, আমরা আশা করি নির্বাচন হইলে কিন্তু আজকের যে রাজনৈতিকভাবে বড় ভাই সে ক্ষমতায় যাবে। এখন ক্ষমতায় যাওয়ার পর ইউনূস সাহেব চলে গেল, জি, তারপর যে পতিত সরকারটা থাকে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ বেঁচে আছে তারা স্বপ্ন দেখবেই। তো সেক্ষেত্রে কি হবে, এই যে যারা নির্বাচনের পরে ক্ষমতায় যাবে তাদের একটা ধাপ বাইরে গেল, এই আবার আন্দোলনকে এদেরকে সরাইতে হবে তারপরে। আর যদি নির্বাচনের বানচাল করার পর ইউনূস সাহেব চলে যায়, তাহলে পরোক্ষভাবে তার লোক কি আসবে ক্ষমতায়, একটা ধাপ তার জি, কমে আবু হেনা যায়। রাজাকে অসংখ্য সুতরাং ধন্যবাদ। নির্বাচন বানচাল করার ক্ষেত্রে তার রোল থাকবে।